আপনারা কি যারা মন্দির মসজিদ করে দেবে বলছে তাদেরকে ভোট দেবেন না, যারা বলবে যে আমরা ওষুধের দাম কমাবো, গ্যাসের দাম কমাবো তাদেরকে? হ্যাঁ, তাদেরকে ভোট দেবো। দুয়ারে সরকার আমি ঘেন্না করি যাই, যে আমার ঘর দেয়নি, আমার প্রতিবন্ধী কার্ড করার জন্য প্রতিবাদ করেছে, তার জন্য আমি দুয়ারে সরকার জানি ঘেন্না করে যদি না যান তাহলে আপনি পাবেন কি করে? না, যাবো না আমি। আপনাদের এখানে তো উপনির্বাচন রয়েছে 19 তারিখে, তো আপনি বলছি যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন আহমেদ, এলাকার কতটা কি উন্নয়ন করেছেন? ওসব বিষয়ে আমরা মাথা দিই না, উন্নয়ন কিছুই করে। উনি তো ওয়াকফ বোর্ডের একজন সদস্য ছিলেন, তারপরে উনি ওয়াকফ বোর্ডের জমি জায়গা তিনি নিজে দখল করে আছেন এবং ওনার মুখ্যমন্ত্রী ওনার দল পর্যন্ত আছেন। কি মনে হয় সরকার কি আদৌ সংখ্যালঘুদের উন্নয়ন করেছে? সংখ্যালঘু উন্নয়ন তো হচ্ছে না, বললাম তো সেই একই কেস, ওই হিন্দু আর মুসলমান এইলি তো চলছে, আবার এর থেকে কি হবে উন্নয়ন? 7 বছর আগে ঘর হয়ে গেছে, তখন আমার পাড়ায় তখন তৃণমূলের মেম্বার দিতেছে, সিপিএমটা হেরিয়ে গিয়ে তৃণমূলের দিতেছে, তখনকার বাজার আমার ঘর কাটা। নমস্কার, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি জায়গাটা হলো নদিয়া। নদিয়ায় কেন রয়েছে? কারণ নদিয়ারই যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে 19 জুন রয়েছে উপনির্বাচন। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে যিনি প্রাক্তন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, তিনি রাজ্যের ওয়াকফ বোর্ডের সদস্য ছিলেন এবং যেই ওয়াকফ বিল নিয়ে রাজ্য সরকার এত বিরোধিতা করছে, সেখানে তারই বোর্ডের সদস্য এভাবে বা তারই বিধায়ক এভাবে একাধিক জায়গায় ওয়াকফের সম্পত্তি জবরদখল করে সেখানে বিল্ডিং বানিয়ে রেখেছেন এবং তারই কন্যাকে আবারও সেখানে প্রার্থী করা হয়েছে উপনির্বাচনে। এবং এই কালীগঞ্জ গোটা বিধানসভা এলাকাটায় যারা সংখ্যালঘু ভোটারের সংখ্যা রয়েছে 1,50,000, তারা কি ভরসা রাখবে? এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, যেটা তৈরি করা হয়েছিল ল কলেজ হিসাবে, যেখানে এই গোটা জায়গাটাকে না শিক্ষার কাজে ব্যবহার করা যাচ্ছে, না স্বাস্থ্যকেন্দ্র বা অন্য কোনো কাজে যেটাকে ব্যবহার করা যাচ্ছে না। এভাবে যদি জবরদখল করে রাখা হয় তবে কি কালীগঞ্জের মানুষ ভরসা রাখবে শাসক দলের ওপর বা তাদের প্রার্থী আলিফা আহমেদের ওপর? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা এরকম চোরে থাকে বিশ্বাস কি করব? একজন যদি আগাম থাকতে সে চুরি করে, তাকে আবার কি করে আগালাইতে দিতে পারে? আপনি আগে চুরি করবেন, তারপর আবার আপনাকে আবার ঘর আগালাইতে দেবো, এটা সম্ভব না। কেননা উনি তো ওয়াকফ বোর্ডের একজন সদস্য ছিলেন, তারপরে উনি ওয়াকফ বোর্ডের জমি জায়গা তিনি নিজে দখল করে আছেন এবং ওনার মুখ্যমন্ত্রী ওনার দল পর্যন্ত আছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এটার বিরোধিতা করলেও তিনি নিজেই তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক, কিন্তু তিনি নিজেই এই সম্পত্তিগুলোকে দখল করেন। হ্যাঁ, উনি কৃষ্ণনগরের ওনার মেয়ে যেখানে পড়াশোনা করেছেন কৃষ্ণনগরে, আমাদের যিনি এখন এখানকার দাঁড়িয়েছেন আলিফা আহমেদ, উনি নিজেও সেই যে আবাসনে উনি যে কলেজে পড়েছেন বা যে আবাসনে উনি থাকেন সেই জায়গাটাও ওনার ওয়াকফ বোর্ডের জায়গা। তাহলে কি করে তাকে আমরা মেনে নিতে পারি? কি করে মেনে নিতে পারি? তাকে আমাদের পক্ষে মানা সম্ভব না। কারণ হচ্ছে এখানে যে আমাদের অন্য যে নতুন বিধায়ক যিনি আসবেন, আমরা ওনাকে ওয়াকফ বোর্ডের তরফ থেকে ওনাকে পাঠাইতে চাই দিল্লি বা মুখ্যমন্ত্রীর কাছে, যে কোনো জায়গায় এর প্রতিবাদ করুক। ওয়াকফ বোর্ডের জায়গা যে টাকা সম্পত্তি যা আছে আমরা সেগুলো ফেরত চাই, এই হচ্ছে আমাদের বক্তব্য। আপনারা এবারে উপনির্বাচনে কি দেখে ভোটটা দেবেন? আমরা এখানে এই কারণে এই দেখেই ভোটটা দেবো, যেহেতু ওনাকে ভোট দেবো না। এর আগে আমরা বিজেপি আলিফা আহমেদকে ভোট না, আলিফা আহমেদকে ভোট কি করে দিই? তিনি তো কেননা ওনার বাপ এক সময় যিনি ছিলেন তিনি তো ওয়াকফ বোর্ডের একজন ছিলেন, তাহলে ওয়াকফ বোর্ড তিনি নিজেই সদস্য হয়ে তিনি নিজেই ভোগ করেছেন, তাহলে তার মেয়ে তিনাকে আমি কি করে বিশ্বাস করি? কিসের ভয় পাচ্ছে? আমরা ভয় এই কারণেই পাচ্ছি, কারণ হচ্ছে তিনি ওয়াকফ বোর্ড চুরি করেছেন, তারপরেও এখন যদি আবার আমার অন্য কিছু যদি চুরি করে, উনি তো আমাদের কথা ভাবেননি, উনি তো ওনার কথা ভেবে গিয়েছেন, সমস্ত পাবলিকের কথা ভাবেননি। 2021 সালের পর থেকে আপনাদের এলাকায় কতটা কি উন্নয়ন করেছেন বিধায়ক? না, উন্নয়ন কিছু করেনি। এখানে সিপিএম বামফ্রন্টের আমলে যে উন্নয়ন আছে সেই উন্নয়নগুলোই চলছে এবং যে পিচ রাস্তাগুলো ছিল সেই পিচ রাস্তাগুলো উনি তুলে এখন ঢালাই রাস্তা করছেন। ঢালাইয়ের মতন ঢালাই না, সেখানে কোনো রকম সিমেন্ট না দিয়ে বালি আর পাথর দিয়ে মধ্যে বালি দিয়ে দুই সাইডে 6 ইঞ্চি দিয়ে উনি কোনো রকম ঢালাইটা করে যাচ্ছেন, তাহলে ওনাকে আবার কি করে বিশ্বাস করি আমরা? 19 জুন তো এখানে ভোট রয়েছে। এখানে তৃণমূলের তরফ থেকে যিনি প্রার্থী হয়েছেন আলিফা আহমেদ, তিনি প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন, যিনি মারা গিয়েছেন, তার মেয়ে। তা বিষয়টা হলো এই যে নাসিরউদ্দিন আহমেদ তিনি ওয়াকফ বোর্ডের সদস্য ছিলেন, কিন্তু তিনি আবার এই নদিয়া জেলার একাধিক জায়গায় বিভিন্ন ওয়াকফ সম্পত্তি যেগুলোকে জবরদখল করে
কোথাও কলেজ বানাচ্ছেন, কোথাও তিনি যেখানে থাকতেন সেই বাড়িটাও ওয়াকফ সম্পত্তির অধীনে। তা ওয়াকফ নিয়ে তো আপনারা অনেক আন্দোলন করছেন, ভরসা রাখছেন যে যিনি বিধায়ক ছিলেন, যার মেয়ে প্রার্থী হয়েছে, তিনি ওয়াকফ সম্পত্তিগুলোকে জবরদখল করে রেখেছেন? না, ওর ওর ভরসা তো আমরা করতে পারছি না। কেন? ও তো ওয়াকফ বোর্ডের যেখানে উনি মানুষ হয়েছেন কৃষ্ণগড়ের ওখানে ওয়াকফ বোর্ডটা তো ওয়াকফ বোর্ডের সম্পত্তি। হ্যাঁ, কিন্তু উনি তারপরে- ভাড়া দিতেন না, অভিযোগ আসছে যে উনি ভাড়া দিতেন না, ওই জন্য সেখানে সেটা নিয়ে মামলা টামলা হয়েছে। হ্যাঁ, আপনার ওই কি পলাশিতে ওখানেও যে আছে ওটাও তো ওয়াকফ বোর্ডের সম্পত্তি, উনি সব জবরদখল করে আছেন। আবার ওরা মানে ভোট চাইতে আসছে। ভোট চাইতে এসে কি বলছে? ওই ওয়াকফ নিয়ে কিছু কি বলছে? উন্নয়ন না, উন্নয়নের কথা বলছে। উন্নয়নের কথা বলছে। উন্নয়ন তো কি হয়েছে দেখছি, কিছুই তো উন্নয়ন হয়নি। এই তো আমার পাশের গ্রাম, হুম। আপনি কোন গ্রামে থাকেন? আমি এই আশাচাতেই থাকি। আচ্ছা, হ্যাঁ। এই বিধায়ক থাকাকালীন তিনি কি উন্নয়ন কিছুই করেনি। করেন? কালীগঞ্জ হসপিটালে, গ্রামীণ হসপিটালে বেডে ছাগল শুয়ে থাকে। বেডে ছাগল শুয়ে থাকে কেন? হ্যাঁ, তো কি হবে, কিছুই তো নাই, উন্নয়ন নাই, পরিকাঠামো কিছু নেই। কিছু নেই। আপনারা কখনো গেছেন সেখানে চিকিৎসা করাতে? চিকিৎসা করাতে গিয়ে তো দেখছি, আমি তো একদিন ছিলাম, আচ্ছা, পাশে ছাগল শুয়ে আছে, তারপরে বেডে আমি শুয়ে আছি। মানে এগুলো কি এমনি এসে ওখানে শুয়ে পড়ছে এরকম? হ্যাঁ, এমনি শুয়ে পড়ছে, এসে শুয়ে পরিষেবা পড়ছে। কেমন পেয়েছিলেন? পরিষেবা সেরকম জুত নাই, কিছু জুত নাই। ডাক্তার নাই তো পরিষেবাটা দেবে কে? ডাক্তার নেই। না। তো আর মানে, উনি যে উন্নয়ন করেছে, হ্যাঁ এই যে আমার পাশে গ্রামে একটা পুকুরে গার্ড ওয়াল করেছে, হ্যাঁ, সে দুটো খুঁটি হাম্বা ফুটি 22 লাখ টাকা খেয়ে নিচ্ছে, কিছু নাই। তারপরে আপনার রাস্তা বর্ষা হলে পরে এবারে মানে হাঁটা যায় না, চলাফেরা যায় না। তারপরে জল নেই। এই তো এই উন্নয়ন করেছে উনি, আবার ওই নির্লজ্জভাবে ভোট চাইতে আসছে। এর আগে কি বিধায়ক ছিল? নাসিরউদ্দিন আহমেদ। এর আগে মানে নাসিরউদ্দিন আহমেদের আগে নাসিরউদ্দিন আহমেদ ছিল আপনার ওই সিপিএম সিপিএমের ওই ছিল আপনার এই কি নাম, কেমন কি কাজ করেছিলেন? উনি করেছিলেন হাসানুর জামাল, যে ওকেও খারাপ বলা যাবে না। হ্যাঁ, উনি তো সেই তৃণমূলে ঢুকে গেছে, সবই তো সেই তৃণমূলে ঢুকছে। যে এই যা সবাই তৃণমূলে ঢুকে যাচ্ছে কেন বলুন তো? সবাই তৃণমূলে ঢুকে যাচ্ছে কি করে বলবো, এখন রাজনীতির চাইল, এখন সব রাজনীতি, এখন যে যার ইতে যেদিকে টাকা পয়সা সেই দিকেই ঢুকছে। এখন কি বলবো, আপনার মতে সরকার কি ঠিকঠাক কাজ করছে? সরকার করছে, সরকার তো এই তো দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এই দিয়ে তো মানুষকে তো হয়তো এতে ভরে দিয়ে দিচ্ছে। মানে ভাতা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখছে। সব এই চারিদিকে সব তো এইরকম চলছে। তারপর তো আপনার এই যে চাল ডাল এইসব দিয়েও মানুষকে চলাফেরা করাইছে, এই তো ব্যাপার এরকম চলছে। আর আপনি ভোটটা দিতে গেলে কি ভাতাগুলোর কথা মাথায় রেখে ভোট দেবেন? এখন তো প্রায় তাই তো লক্ষ্মী ভান্ডার অমুক তমুক এই হিসাবে তখন দিতেও হয়েছে। এখন মেয়েদের যেমন পেয়েছে, লোক দেখে না দিলে তো আর হচ্ছে না। ও মানে আপনার বাড়ির লোক সবাই wife পেয়েছে, হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ পাই। মানে আপনি মানে এটাই ভাবছেন যে আমার ওয়াইফ পাচ্ছে মানে ভোটটা হ্যাঁ, অবশ্যই দিতে হবে। এখন দিতে হবে। এখন কিন্তু কাজ উপায় কি আছে, ভোটটা তো অবশ্যই দিতে হবে। উন্নয়ন কি হচ্ছে রাজ্যে? উন্নয়ন ওই তো হিন্দু আর মুসলমান এই একটা উন্নয়ন হয়েছে ভালো, যেমন গোটা ভারতবর্ষে যেটা হয়েছে ভেদাভেদ? করছে। ভেদাভেদ? হ্যাঁ, ভেদাভেদ এই তো চলছে। কিন্তু এই যে বিজেপি মুসলিমদের বিরুদ্ধে মানে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বারংবার ওরা বলছেন যে বারংবার এই কিছু ঘটনা ঘটলেই তা মুসলিমদেরকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া, এবং তৃণমূল সরকার সেটা মানে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। আপনার কি মনে হয় তৃণমূল সরকার সংখ্যালঘুদের জন্য কি আদেও কিছু করেছে? কি মনে হয়? আগে কি করবে সেই একই, যে আমাদের এখানে কোনো সংখ্যালঘু কোনো প্রতিষ্ঠিত হবে না, আমরা হতে দেবো না। হ্যাঁ, আমরা হিন্দু মুসলমান ভেদাভেদ করতে দেবো না, এরকম ভাবে তো বলছি, দিদি বলছি এখন যেটা আপনাদের চলছে। এই গোটা কালীগঞ্জ বিধানসভায় 1.5 লক্ষ সংখ্যালঘু ভোটার আছে, তাদের কি কোথাও উন্নয়ন হয়েছে? এই এবার 2011 ওইটা বলতে পারবো না, যে উন্নয়নটা ওইরকম ভেতর ঢুকি কি করে বলবো বলেন। আপনার চেনা জানা কেউ সরকারি চাকরি করে? হ্যাঁ করে, বহুত ছেলেপিলে আছে। বহুত ছেলেপিলে আছে সরকারি চাকরি করে। হ্যাঁ করে, আবার অনেকজন চাকরি চলেও গেল এই ইতে। 2026 হ্যাঁ। 26,000 চাকরি চলে গেছে, আমার গ্রামে 2-3টি ছেলের আছে, চাকরি চলে গেছে। এখন সবই তো পড়ে আছে। কি মনে হয় সরকার কি আদৌ সংখ্যালঘুদের উন্নয়ন করেছে? সংখ্যালঘু উন্নয়ন তো হচ্ছে না, বললাম তো সেই একই কেস। ওই হিন্দু আর মুসলমান এইলি তো চলছে, আবার এর থেকে কি হবে উন্নয়ন? এরকম সেরকম উন্নয়ন মানে এখন তার মানে এটা বলছেন যে ভোটের রাজনীতিটা হিন্দু মুসলিমের রাজনীতি হয়ে গেছে। রাজনীতি চলছে, মেন কথাই চলছে। আচ্ছা, আপনার বাড়ির ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ে তো, পরে মিড ডে মিল পায়? তাই আচ্ছা, আপনি ভোটটা দিতে গেলে কি কখনো ভাববেন যে মিড ডে মিলে প্রত্যেক বাচ্চা পিছু 10 টাকা করে দেওয়া হয়, তো সেটা যে 25 টাকা বা তার বেশি যদি করা হয়, এটা ভেবে কি কখনো ভোট দেবেন?
বেশি হলে তো সবাই বেশি দিকেই যাবে, কিন্তু এখন তো সেই কাজটা নেই, তখন যে সরকার আছে সেই সরকারকেই ভোট দেবে, কিন্তু উন্নয়ন ওই দিক তো যাবে না তো। কিন্তু সেই সরকারে থাকা নেতা মন্ত্রী ছেলেমেয়েরা কিন্তু 10 টাকা মিড ডে মিল খায় না। তারা খায় না তো, তারা তো বড় বড় স্কুলে পড়ে, কিন্তু আমার ছেলে পড়বে, আমার তো গরিব মানুষ, আমার ছেলে পড়বে, তারা পড়বে মিশনেও পড়বে, বড় বড় আপনার হোস্টেলে থাকবে, এতে থাকবে, তাদের তো ওটা তো আছেই, ওটা সেটা তো থাকবে। অথচ তাদেরকে আপনারাই তো ভোট দিয়ে যেতেন। কিচ্ছু করার নেই, এখন দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। বদল সম্ভব নয়, বদল এবারও হবে না। এবারেও হবে না, কেন মনে হচ্ছে হবে না? হবে না, ও নাসিরুদ্দিন আহমেদের বেটি ওই জিতবে। ওই জিতবে? কি কারণে মনে হয়? উন্নয়ন তো হয়, মানে না হলেও জিতবে, না হলেও এই সমস্ত মানুষের, হ্যাঁ হাতার জন্য না হলেও জিতবে, মানুষের ওদের ইয়ে আছে, একটা আশা আছে যে এই সরকারকেই দিতে হবে এখন। তাছাড়া হিন্দু মুসলমান এই তো করছি, সব কি করবে, কাকে দেবে ভোট? মানে বিজেপিকে আটকাতে কি তৃণমূলকে ভোট হ্যাঁ, দেবে? বিজেপি আটকে দিকে তৃণমূলকে ভোট। বাম কংগ্রেস তো এবারে প্রার্থী দেয়নি, জোটে প্রার্থী হয়েছে কংগ্রেস। প্রার্থী দিয়েছে, অতএব জোটকেই আমরা দেখবো, এবার জোটকেই দেখবো। হ্যাঁ। কেন কেন কেন? কেন এই কারণেই দেখবো, আমলগর সুগার মিলের উনি এই পর্যন্ত কোনো কাজ করেননি। এখানে যেসব বয়েজ আছে, গার্লস আছে, দুটো স্কুলের আমরা কোনো উন্নয়ন ওনাদের দেখিনি। স্কুলগুলো কেমন অবস্থা? এই স্কুলগুলো ধরেন যেসব মাস্টারগুলো এসছে, এদের ডিগ্রি কি আছে বলতে পারছি না, কিন্তু এরা সব নতুন নতুন ছেলে। এর আগে বামফ্রন্টের যেগুলো ছিল সেগুলো শিক্ষিতই ছিল, একজন মাস্টার গিয়ে আর একজন মাস্টার ঢুকছে না। এই স্কুলগুলোতে কি কারোর চাকরি গেছে এরকম কিছু শুনেছেন? এইখানে গার্লস স্কুলে দুজনের গিয়েছে শুনেছি, গার্লস স্কুলে, কিন্তু বয়েজের গিয়েছে কেনা আমি এখনো সংবাদ পাইনি, তবে এর পরে পেতে পারি। আচ্ছা, আপনি কি করেন? আমি এমনি আপনার ছোটখাটো একটা ব্যবসা করি। ব্যবসা করেন। তা এটাতে যা ইনকাম হয় তাতে কি আপনার সংসার না, ঠিকঠাক আমাদের সংসার চলে না, চাঁদা দিতে দিতে চলে যায়। এই সরকার আসার পর থেকে দেন? কিসে চাঁদা দেন? পুজোর চাঁদা দিতে থেকে আরম্ভ করি, সাধারণ মানুষ এমনি ধরি চাঁদা চাওয়া, এমনি শুধু পুজোর চাঁদা তো দিতেই হয়, তারপরেও এমনি পাবলিকে ধরেও আমাদের সঙ্গে পয়সা নেই। কেন, কি কারণে? এই সরকার আসার পর থেকে কোনো কারণ ছাড়া পয়সা নিচ্ছে? হ্যাঁ, কোনো কারণ ছাড়াই দিতে হবে। তুমি আমার এখানে ব্যবসা করে খাচ্ছ, তোমাকে পয়সা দিতে হবে। ও মানে ব্যবসা করছেন সেই জন্য হ্যাঁ, পয়সা দিতে হবে? হ্যাঁ। দোকানের ভাড়া নাকি না, ইউনিয়ন দোকানে ভাড়া না, আমি সাইকেল নিয়ে ফেরি করি। ফেরি করে? হ্যাঁ, আমি সাইকেল নিয়ে ফেরি করি। তাহলে আপনার কোনো দোকান নেই, তাহলে না, কি আমার জন্য দোকান নেই। টাকাটা দেবেন? হ্যাঁ, টাকাটা যা- যেমন করে হোক, আমার লাভ হোক কি লোকসান হোক সেটা তার দিকে দরকার নাই, তার যেটা টাকা তাকে সেটা দিতে টাকাটা হবে। কাদেরকে দেন? ওই তো এই সরকার আসার পর থেকে তাতে বিজেপিরও হতে পারে, তাতে টিএমসিরও হতে পারে। মানে আমি বলছি দলের নেতাদেরকে না, দিচ্ছে, নেতাদের না, সাধারণ কর্মীকে। সাধারণ কর্মী, হ্যাঁ। মানে বুথ কর্মী যারা না, থাকে। বুথ কর্মী না। ইউনিয়ন কিছু হ্যাঁ। আছে এরকম, হ্যাঁ। ইউনিয়ন কাউকে দিচ্ছে? হ্যাঁ, দিতে হয়। কত করে মাসে দিতে হয়? ওটা মাসের কোনো চুক্তি না, লাগবে চাঁদা, তোমাকে পাটের চাঁদা লাগবে এরকম। তাও কত করে দেন আপনি? ও 20, 30, 50 যেরকম পারি সেরকম। দিনে? হুম। দিনে প্রতি? না, দিনে না, সময় সময় দিতে হয়। আপনারা কি দেখে ভোটটা দিতে যাবেন? এই আপনারা ভোটটা আপনাদের সাধারণ সমস্যাগুলো কি দেখে আপনারা ভোট দেবেন? আমাদের সাধারণ সময় প্রচুর সমস্যা আছে, যেমন যেমন রাস্তা আছে, তারপরে আপনার কি বলে পানীয় জলের ইয়ে আছে, পানীয় জল হ্যাঁ। এখানে কেমন কি কিছুই নাই, পানীয় জল তো কিছুই আসে না। আসে না? না, মানে এই যে সরকারের যে না, 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 না। সজল ধারার যে না, না, কলগুলো সেগুলো কিছু আসে নাই, না? না কিছু আসে না। আপনারা জল মানে প্রায় প্রয়োজনীয় জল কিভাবে আমাদের নেন? ই করে বসানো আছে, পাম্প বসানো আছে, যাদের বুঝলেন। মানে ওই পাম্পে যে ট্যাপ কল সেই জলের হ্যাঁ, সেই হ্যাঁ। জলের মানে সেটার কোয়ালিটি কেমন? আমাদের কোয়ালিটি মোটামুটি, আচ্ছা। তবে ওই জলে থেকে তো আর ভালো হয় না। হুম আর আপনার এখানে আমাদের এই আশাচা গ্রামের একটা সমিতি ছিল, সে সমিতিটা 3,75,00,000 টাকা খেয়ে মানে উদাও খেয়ে নিয়েছে। সে এখন তৃণমূলের নেতা, আচ্ছা। নাম বলবো, হ্যাঁ বলুন। কারামাতুল্লাহ শেখ। আচ্ছা। সে কি করেছে তিনি? সব খেয়ে নিয়েছে, দিয়ে এখন সে ডকে প্রচুর কাস্টমার আছে, আপনার সে টাকা করি, সে বিশাল ব্যাপার। এখন সে তৃণমূলের নেতা, বাড়িতে ফ্ল্যাগ বিঁধেছে। এই উন্নয়ন বুঝলেন, চোরেদের আবার কি আর বলবো। মানে আমরা এদের এই চালু চাই না, এদের এই লক্ষ্মী ভান্ডারও চাই না। আমি চাই আমার যে ছেলে আছে তার ভবিষ্যৎটাকে করুক। আপনার বাড়ি কারখানা, আপনার বাড়ি মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তো? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার না, আমার বাড়ির মহিলা আমি লক্ষ্মী ভান্ডার করিনি। করেননি? না, করিনি। কিন্তু সরকার আমি দিচ্ছে। নেবো না লক্ষ্মী ভান্ডার, আমি এই সরকারের নেবো না। আমার ঘর নাই, আমাকে ঘর দেয়নি। আচ্ছা। আমার স্ত্রী প্রতিবন্ধী মানুষ। অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছি। পঞ্চায়েত মেম্বারকে 7,000 টাকা ঘুষ দিয়েছিলাম। 7,000 টাকা? 7,000 টাকা দিয়েছিলাম দিন আগে? এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েতে 7,000 টাকা দিয়েছিলাম। আমার ওই জিনিস বন্দুক দিয়ে দিয়েছিলাম,
আমাকে ঘর দিতে পারেনি, আমাকে 7,000 টাকা ঘর দিয়েছে। কিন্তু তো আপনি কেন টাকাটা দেওয়ার সময় আপনি বলেননি কেন যে কেন টাকা দেবো? এটা তো না, বিনামূল্যে। বলেছিল এটা উপর মহল থেকে নিচু মহল পর্যন্ত আমাকে টাকাটা দিতে হবে, তবে কি তোমার ঘরটা হবে। সরকার তো বিনামূল্যে তখন দিচ্ছে। আমার টালির ঘর, আমার কোনো কিছু ছিল না। আপনি বলেননি যে কেন হ্যাঁ, আমি বলেছিলাম না দিলে হবে না, কিন্তু আমি গরিব মানুষ, আমার দুটো মেয়ে ছিল, আমি সেই মেয়ে দুটোর ভয়ে আমাকে থাকার জন্য আমাকে দিতে হয়েছে। দুয়ারে সরকারে যাননি? না, দুয়ারে সরকার আমি ঘেন্না করে যাইনি। আমার ঘর দেয়নি, আমার প্রতিবন্ধী কার্ড করার জন্য প্রতিবাদ মানে করেছে, তার জন্য আমি দুয়ারে সরকার যাইনি। ঘেন্না করে যদি না যান তাহলে আপনি পাবেন কি করে? না, যাবো না আমি। এ সরকারের অনুদান চাই না, ফেরত আমার চাই না। আমার খেটে খাওয়ার জায়গাটা করে দেখ এই সরকার, আমার খেটে খাওয়ার জায়গাটা করে দেখ। আমি অনুদান চাই না, আমি অনুদান চাই না। আমি আমার হাত আছে, পা আছে, আমি খেটে খেতে চাই। আপনাদের এখানে তো উপনির্বাচন রয়েছে 19 তারিখে, তো আপনি বলছি যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন আহমেদ, এলাকার কতটা কি উন্নয়ন করেছেন? ওসব বিষয়ে আমরা মাথা দিই না, উন্নয়ন কিছুই করেনি। কেন মাথা দেবেন না? আপনারা তো এলাকায় থাকেন। তা থাইলি বা অত মাথা দিই না রাজনীতির দিক দিয়ে। আমি বলছি যে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন সেই রাস্তাটা কি ভালো? আস্তে সব আস্তা ওনার আগে করা, এই আস্তাটা করা বামফ্রন্টের নামে করা। আচ্ছা, তো এই কিছু কিছু জায়গায় আমি দেখছি খারাপ হয়ে পড়ে আছে, তো এইগুলো? এখন ওদের দোষ, এখন যারা ক্ষমতা আছে ওদের দোষ। আচ্ছা, তো এইগুলো সারাই হয় না? এ তো দেখতেই পাচ্ছি না আস্তে। তাহলে আপনি বলছেন মাথা খাবেন না, আপনি তো এই রাস্তা দিয়ে আপনাকেই যেতে হচ্ছে। ও বলতে গেলে ওই তো বলছে মেলা করছে, এই বলতে গেলে আস্তা কি এই বলছে? আস্তা ওই আস্তা বামফ্রন্ট সরকার করে গিয়েছে, আর ওরা করেনি। তারপর আর রাস্তা কিছু হয়নি। ওই একটু আধটু হয়, অলিগলি ঢালাই হয় না, বলা ভুল হবে কিছু কিছু। হ্যাঁ, কি দিচ্ছে কি দিচ্ছে? পট্টি দিয়েছে, যেমন কি দিয়ে দিচ্ছে? ওই যে জোনা যে গসকা হয়েছে কিছু মাল দিয়ে ওই টাকা মেরামত করে। পুরো রাস্তা সারাই বা এরকম কিছু হয় না, না? না, না। আর মানে একেবারে রাস্তা খারাপ এরকম কোনো জায়গা আছে যেখানে মানে হাঁটাই যায় না এরকম? এখন বর্তমানে এই যে ওই গ্রামটার রাস্তাটা খুবই খারাপ, খারাপ হয়ে পড়ে আছে। ওই যাইছে সেইভাবে মানুষ যাইছে কষ্ট করি, মেন রাস্তা যেতে তো হবেই। আপনাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা কেমন? ড্রেন আছে, কিছু কিছু গ্রামে ড্রেন আছে ড্রেন আছে। আছে। ড্রেনটা কেমন হয়েছে? সমস্যা হয়? ড্রেনটা দেখা যায় যে ড্রেনে গঙ্গার ধার থেকে একটা জলটা যে গিয়ে একটা গঙ্গা হোক নদীতে হোক নামবে, সেই মুখ বাদ দিয়ে খালে যেটা নাম হ্যাঁ, খালের বাদ দিয়ে মুখ বাদ দিয়ে মিডিলে করছি, যে রুকার জল সেরই থাকছে। বর্ষার সমস্যা হয়? হ্যাঁ, জল কিছু কিছু ঢুকে যায়? জায়গায় হ্যাঁ সমস্যা হয় বই কি, আচ্ছা, যে জলটা নেমে ড্রেনে একটা নদী চলে যাবে তা যায় না মামা, সেইভাবে তো হয়। আমাদের গ্রামে কি করা আছে, কোনো ড্রেনটা কি গঙ্গায় দেওয়া আছে মধ্যে? ওই পাড়াটা একটু দেয়া আছে। তো এগুলো last এ। এগুলো আপনারা কেন জানান না কেন? যখন প্রশাসনের লোক ক্ষমতায় আছে তারা যদি না জানায় তাহলে আমরা কি করে জানাবো? মানুষ আমরা মাথা ব্যথা করলে মাথায় মেরে দেবে না কেউ তো। মানে আপনারা কথা বলতে গেলে আপনাদের মেরে দেবে? আমার যদি কথা বলি আমার বাড়ি যেতে যদি একটু পারেন, আমি 200-400 টাকা আপনাকে দেবো। আমার বাড়ি ঘরটা কেমন দেখবেন? আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়িটার খবর আগে নিতে হবে। আমি থাকি কোথায়, আসছি আজ লাগলে তো বাসা নেবে। আপনি তো বাড়ি যাইছেন, হ্যাঁ বাসায় যাইছেন, হ্যাঁ। জনমান হবে। আপনি একটু পয়সা ইনকাম হোক, আপনার বাবার উপকার হোক, দাদার হোক, করবেন। হ্যাঁ, আমার বাড়ির অবস্থাটা দেখবেন, কোথায় থাকি আমি। কেমন অবস্থা একটু বলুন? হ্যাঁ, আমার অবস্থা খুব খারাপ। কেমন অবস্থা? টিন খুব ঘর আছে, পাটকাঠির বেড়া ছেড়ে গিয়েছে। আমাকে সাপে কামড়িয়েছে 5 বছর আগে। এইটা ওষুধ ঝোলা, এই তো পাল্টি নিয়ে এলাম। এইটা দেখি, এইটা নিয়ে এলাম। এখন একটা লাগবে, সেটার দাম বেশি। হ্যাঁ, সেটার দাম 600 টাকা। কাঁটা মোড় ছাড়া পাওয়া যাবে না দেবু ঘোষের কাছে। আর এইটা এরু পেলাম, আমার দম লেগে যাইছি। হ্যাঁ, আজ 2 দিন থেকে। হ্যাঁ, শ্বাসকষ্ট। হ্যাঁ হ্যাঁ, এটা কলকাতা দেয়া। আমি কলকাতায় ভর্তি ছিলাম। কলকাতায় ভর্তি হ্যাঁ, হয়েছিলেন? আমি কোথায় কলকাতা ভর্তি মেডিকেলে। মেডিকেল? হ্যাঁ, 2 তলা। পরিষেবা ঠিকঠাক পেয়েছিলেন? হ্যাঁ? পরিষেবা ঠিকঠাক পেয়েছিলেন? হ্যাঁ, ওখানে ফোন দারুণ যত্ন করিল আমাকে। যত্ন করে? হ্যাঁ, আমাকে খুব ভালো। আপনার মতনই একটা মেয়ে, সে আমার ডাক্তার, বাবা ছাড়া কথা বলতো না, সুন্দর করে আমাকে দেখতো। আচ্ছা, হ্যাঁ, এই খুব যে ভালো। এত ওষুধের দাম বেড়ে যাচ্ছে দিনের পর দিন, হ্যাঁ, ওষুধের দামও বাড়া। এখানে তখন এত দাম লিখতো না, তাই 5 বছর আগে খুব কম লিখতো, এখন বেশি লিখে। এখন ওদের কিছু করার নাই ডাক্তারদের, বলে আমার ওষুধ এনে বিক্রি করবো। আমার ঘরের খবরটা বলে ওসব বাদ দিলাম। আমি এখন জীবনে বেঁচে আছি, আল্লাহ বেঁচেছে আমাকে। হ্যাঁ, একদম ডাইরেক্ট দেখা দিল আমাকে, তার জন্য আমি এই যে বেঁচে আছি। আমি বলছি এই যে যখন বিজেপি চারিদিকে মন্দির করবে, চারিদিকে মন্দির করছে, অপরদিকে তৃণমূল সরকারের অনেক বিধায়ক বলছেন তারা মসজিদ করে দেবে, এই যেমন হুমায়ুন মন্দির হয়ে যাচ্ছে ভালো ভেঙে। আচ্ছা, আমি বলছি আপনারা কি যারা মন্দির মসজিদ করে দেবে বলছে তাদেরকে ভোট দেবেন না, যারা বলবে যে আমরা ওষুধের দাম কমাবো, গ্যাসের দাম কমাবো, তাদেরকে ভোট হ্যাঁ, দেবেন? তা থাকি ভোট দেবো। এগুলো কি কেউ বলে? হ্যাঁ, কেউ বললো তুলি ধরবে, তবে তো বলবো, আমরা বুঝবো। আমরা তো পার্টি করি বেড়াই না খুব একটা। যখন যেটা বলে তখন সেটা সেটাই দিয়ে যাই আমরা। এবার 10 যেখানে সেখানে আমাদেরকে একটু বুঝতে হয়। আমি যদি একলা ভঙ্গি করি, মেরে দেবে। মেরে দেবে? হ্যাঁ, মেরে দেবে।
আচ্ছা, আপনারা এখানে এই উপনির্বাচনে কি দেখে ভোটটা দেবেন? আপনারা এখানে তো উপনির্বাচন আছে 19 তারিখে, কি দেখে আপনারা ভোটটা দেবেন? সেটা মনে মনে কি হবে আপনাকে বলে কি আর আমার আমি হবে বলছি কি দেখে, আপনাদের কোন সমস্যাগুলো দেখে আপনারা ভোট দিতে আমার যাবেন? সমস্যা কোনো ঘরটা তবু করছে যদি দেয় তো ভালো, না দেয় গেল আচ্ছা, এই ভোটটা আমার যদি দেয় তাহলে ভোট পাবে, না দিলে ভোট পাবে না ভোট পাবে না। ভোট তো তোমার 19 তারিখে তুমি ভোটটা দিবা, তুমি ঘরের সাথে ভোট হইলো এটা কোনো ব্যাপার না, এটা ভোট নয়, এটা ভোট নয়। ভোট এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভোট। এই পঞ্চায়েতে ভোটটা ভোট লয়, এইগুলাই হচ্ছে ভোট। আচ্ছা, পঞ্চায়েতের প্রধান তারা কি কিছু কাজ করে? করে টুকটাক করে না এখানে এই পঞ্চায়েতে কোনো কাজ হয়নি। এই যে পঞ্চায়েত আমার সাথে কাম দিল, আমি বিড অফিসে গেলাম, আর দুটো লোক পানিতে ভিজতে ভিজতে গেলাম একটু ঘরের জন্য, আমি সারা রাত পানিতে বসেছিলাম, আবার উগিয়ে আমাকে টেনে নিয়ে বেড়াবে পারামায়, তাহলে আমি উগিয়ে বেড়াতে পারছি না, দিয়ে গেলাম বিডুকে দেখালাম, আমার একটা সবুজ কার্ড ছিল, সে কার্ডে ঘর হচ্ছে কথা বলছি আজ থেকে তোমার মেশিনে ভরি দিই, বলছে 7 বছর আগে ঘর হয়ে গেছে, তখন আমার পাড়ায় তখন তৃণমূলের মেম্বার জিতেছে, সিপিএমটা হেরিয়ে গেল, সিপিএমটা হেরিয়ে গিয়ে তৃণমূলটা জিতেছে, তখনকার বাজার আমার ঘর কাটা, মানে এমন করিতে ঘর আমার হবে না। আপনারা কি ভোট নিজেদের ভোটটা নিজেরা দিতে পারেন? হ্যাঁ আমরা নিজেই দিই, আমাদের গায়ে ঝামেলা নাই, আচ্ছা, ওই সব ঝামেলা না কোনো ভোটের দিন একটু হয়, তারপর দিন আবার একসাথেই খাই। হ্যাঁ হয়েছে বই, হয়েছে। কি উন্নয়ন? ওই রাস্তা হয়েছে আমাদের ওই রাউতারা গ্রামে, আমার তো বাড়ি এখানে না, রাউতারা বাড়ি, তো রাউতারা ওই যে কি বলে ওগুলো, ওই যে কি গো যা ভুলে গেল জায়গার নাম, রাউতারা জায়গায় যে রাস্তাগুলো হয়েছে না, এই ঢালাই রাস্তাগুলো, হ্যাঁ ঢালাই রাস্তা হয়েছে রাউতারা, ওই একটা হয়েছে না, যা রাউতারা একটা হয়েছে নাকি, একটা বাকি এখানে রাস্তাঘাট কেমন? মোটামুটি ভালো। আমি বলছি কালীগঞ্জ এলাকাতে কি কি সমস্যা রয়েছে যেগুলো সাধারণ মানুষকে, পরিষেবা দেওয়ার জন্য কি কি সমস্যা রয়েছে? মানে পানীয় জলের কোনো সমস্যা? পানীয় জলের সমস্যা সেরকম নেই। এই এলাকায় নেই, মোটামুটি ভালো আছে, শান্ত। অসামাজিক কাজকর্ম এখানে সেরকম কিচ্ছু হয় না, জায়গাটা ভালো, হ্যাঁ এমনিই ভালো, পরিবেশটা খুবই ভালো। তো উন্নতি বলতে কিছু মানে কিছু বেকারত্ব ছেলে মেয়ে আছে, এদের কিছু একটা ব্যবস্থা একটু আমাদের যে কি বলে আমাদের মানে বেকার ভাতা, তারপর আমাদের যে পেনশনগুলো দেওয়া হচ্ছে এগুলো একটু বাড়াইতে পারলে খুব ভালো হয়। বাড়াতে বললে ভালো হয়। হ্যাঁ বাড়াতে পারলে খুব ভালো হয়। ওই একটা কথা বলি, ওই মাসে 1000 টাকা কিচ্ছু না, আপনি বেরিয়ে আসুন না এখানে। মাসে 1000 টাকা কিচ্ছু না, 30 টাকা পার ডে, 30 টাকা প্রতি কিছু এসে যাবে, মানে এক ঘর টিকিটের দামও হবে না, বুঝতে পেরেছো, এক ঘর টিকিটের দামও হবে না, 30 টাকা টাকা নাকি, এক কাপ কফি খেতে গেলে 10 টাকা দাম, তাই তো হয়তো আমরা সেই কফি এখানে পাওয়া যায় না, খাই না, তাই না পেলে আর খাবো করতে, কিন্তু কথা হচ্ছে কি ওইটাই আমাদের কিচ্ছু হয় না, একটু বাড়িতে পেলে খুব খুশি হতাম। আপনি পান? আমি বার্ধক্য ভাতা পাই না, আমার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু ওটা আমি পাই না, ওটা আমি মানে করেছি, দরখাস্ত করেছি, কিন্তু এখন পর্যন্ত মানে পড়ে আছে না, কি পরিস্থিতি আছে এখন সঠিক জানা যায়নি। তবে মোটামুটি আমি একটা শিল্পী ভাতা পাই, 1000 টাকা পাই 15 সাল থেকে, মমতা আসার কাছ থেকে, মানে 15 সাল থেকে শিল্পী ভাতা পাই আমি। শিল্পী ভাতা? হ্যাঁ। আপনি কি সেই নিয়ে শিল্পী? হ্যাঁ শিল্পী নিয়ে এসে রবীন্দ্র ভবনে যে অনুষ্ঠান হয় না আমাদের, গান বাজনা হারমোনিয়াম এই সমস্ত বাদ্যযন্ত্র হিসাবে আমি ওইটা পাই। উন্নয়ন বলতে সংখ্যালঘুদের করেছেন, ইমাম ভাতা যেমন করেছেন, ঈদগাহ মসজিদ, এই পাঁচির ঈদগাহ কবরস্থান এগুলো ঘেরার জন্য যে টাকা পয়সা উনি দিয়েছেন, আজ পর্যন্ত কোনো সরকার দেননি, মুসলিমদের তো কোনো দেননি, কোনো কংগ্রেস সরকারও দেয়নি বা বিজেপি সরকার তো দেয়নি। হ্যাঁ ভাতা দেওয়া মানে কি সে ভালো করেছে? ভাতা দেওয়া বলতে বলে এখন যে লোকটা অক্ষম হয়ে যাচ্ছে, আমাদের মতো গরিব মানুষ, আমরা হয়তো কোনো রকম দোকান করে আছি, দোকানে পুঁজি নাই, পাটা নাই, কোনো রকম চালাচ্ছি, হয়তো 100 টাকা হলে আমাদের দিনে ভাতা হয় না, কিন্তু কি করব, সেখান ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে একটা বার্ধক্য ভাতা পাচ্ছি, আর একটা বাড়িতে হয়তো কোনো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, এই নিয়ে হয়তো কোনো চলছে না, তবু চালাতে হচ্ছে, কি করব। আমাদের মতো বেকাররা, আমার এই জিনিসটা যদি আরও একটু বাড়ানো হয়, আপাতত 5000 করলে পারে ভালো হয়, হয়তো 5000 করবেন না, কিন্তু একটু বাড়ানো দরকার আছে। এটা যদি ধরুন ভোটের আগে বিজেপি প্রচারে বলে, ভোটের আগে যদি বিজেপি প্রচারে বলে যে এই টাকাগুলো তারা আরো বাড়াবে, আপনারা কি বিজেপিকে ভোট দেবেন? বিজেপি তো এ রাজ্যে তো এখনো কোনো প্রতিশ্রুতি দিয়েছে অনেক রাজ্যেই,
কিন্তু ভোট তো হয়ে গেল অনেক আগে, লোকসভা ভোট হয়ে গেল, বিধানসভা হয়ে গেল ভোট, সেই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তো এখনও কোনো কাজ করেনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি। সংখ্যালঘু মানুষরা কি বিজেপিকে সমর্থন করে কি মনে হয় আপনার? সংখ্যালঘুরা করে না, কেন করে না মনে হয়? কারণ তারা তো ধর্মের জিগির দিয়ে মেরুকরণ করছে, ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান ভাগ করে দিচ্ছে, মুসলমানদের এখান থেকে তাড়াতে চাচ্ছে। কেন মুসলমানরা কী অপরাধ করেছে যে মুসলমানদের এখানে তাড়ানো হবে? মুসলমানদের ওয়াকফ বোর্ড নিয়ে ছিনিমিনি খেলছে, একটা কমিটি সেখানে তৈরি করেছে, সেই কমিটিতে হিন্দু সদস্য ঢোকানো হচ্ছে। তাইলে আপনাদের হিন্দুদের একটা যে কমিটি আছে, মুসলমানদের যেমন ওয়াকফ বোর্ড আছে, হিন্দুদের একটা ওয়াকফ বোর্ড আছে নিশ্চয়ই, তা সেই বোর্ডে কি কোনো মুসলমান সদস্যকে রাখা হবে? আচ্ছা, আপনি ওয়াকফ বোর্ডের কথা বলেন, এখানে একটা কথা বলি, এই যে আপনাদের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন আহমেদ, তিনি এই গোটা কালীগঞ্জ বিধানসভাতে গোটা নদিয়া জেলাতে একাধিক জায়গায় তিনি ওয়াকফ সম্পত্তি জবরদখল করে রেখে, এমনকি তার যে বাসভবন সেটাও ওয়াকফ সম্পত্তির দখল করে রাখায়। তো আপনারা কি বলবেন, এটা কি তিনি ঠিক করেছেন? ওটা কিন্তু ঠিক করেনি, আমার তো জানা নেই ওটা যে উনি ওয়াকফ বোর্ডের জমিতে বাড়ি করেছেন কিনা। নদিয়ার উনি যে নদিয়ার যেখানে ওনার বাড়ি ছিল আগে, যেখানে আলিফ আহমেদ বড় হয়েছে, সেই বাড়িটা ওয়াকফ সম্পত্তির ওপরে গড়ে তোলা, যেটার ভাড়া তিনি একাধিক দিন ধরে বা মাস ধরে তিনি দিতেন না, এবং সেই সঙ্গে আরো একটা ল কলেজ তিনি নদিয়াতে করেছেন, যেটা ওয়াকফ কবরস্থানের ওপরে, ওয়াকফ সম্পত্তির ওপরে। কি মনে এগুলো কি ঠিক করেছে? এটা আমার জানা নেই ওয়াকফ বোর্ডের উপরে করেছেন কিনা, কোথায় করেছে আমরা তথ্য জেনেই আপনারা জানতে পারেন হয়তো, তবে ঠিক করেননি হয়তো, ওটা ঠিক করেননি। ভোটে কি তার মেয়ে তো প্রার্থী হয়েছে, তাকে কি সমর্থন করা যায়? কি বলছেন, সংখ্যালঘু মানুষরা কি সমর্থন করবে? যেহেতু এটা সংখ্যালঘু প্রধান এলাকা, কালীগঞ্জ থানা কমসে কম 60 থেকে 65% সংখ্যালঘু ভোট, এবং 50,000-এর মতন এখানে আছে। হ্যাঁ, ওরকম আছে। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে কালীগঞ্জ থানাতে বিধানসভাতে আলিফ আহমদ ভোটটা বেশি পাবেন। মানে বলছেন এই যে তার বাবা এতগুলো ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, সেটা কোনো প্রভাব পড়বে না? সেটা কোনো প্রভাব পড়বে না, যেটা আমরা বুঝতে পারছি, যা আভাস পাচ্ছি, বা সেটা কোনো প্রভাব হবে না। কেন মনে হয়, উন্নয়ন করেছেন কিছু সেই কারণে? হ্যাঁ, উন্নয়ন তো উন্নয়ন করছেন, শুধু উনি করেননি, উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করেছেন।